আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে 15 দিনের আলটিমেটাম দিয়ে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করল গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উঠে এসে এবার প্রধান উপদেষ্টার সাথে দুটি পদ তারা নিয়েছে। এই দুজনকে আসিফ এবং মাহফুজ দুজনের পদত্যাগ দাবি করে আরো কি হুঁশিয়ারি বার্তা দিলেন 15 দিনের আলটিমেটাম নিয়ে, সে বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দিব বিএনপি নেতা ইশরাক হোসেনের বিকল্প হুঁশিয়ারি। তিনি আবার স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বললেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। কোন হুঁশিয়ারি বার্তা দেন, সে সাথে চাঁদাবাজি নিয়েও বক্তব্য দিয়েছেন তিনি। আরো কি কি বিষয় তুলে ধরেছেন, কোন বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো, অবশেষে শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 394 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 394 কোটি টাকার দুর্নীতি। আরো কি কি বিষয় উঠে আসলো, ভিডিওর শেষ অংশ তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক নানা ইস্যু চলে আসছে সামনে। এবার যেন একটি ভয়াবহ তথ্যই চলে আসলো উপদেষ্টা অর্থাৎ দুই উপদেষ্টার বিষয়টি নিয়ে। দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে গণ অধিকার পরিষদের নেতা হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। 15 দিনের আলটিমেটামও দিয়েছে তারা। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। মঙ্গলবার গণ অধিকার পরিষদের বিজয়নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, অর্থাৎ এই ফারুক হাসান, বর্তমান সরকারের নিরপেক্ষ বজায় রাখতে ছাত্র প্রতিনিধিদের দাবি করা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্র নেতা আসিফ মাহমুদ, সজীব ও মাহফুজ আলমকে অতিবিলম্বে পদত্যাগ করতে হবে। গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান বলেন, তারা যদি পদত্যাগ না করে তাহলে অন্যান্য সব রাজনৈতিক দল ও বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করেন কিন্তু গণ অধিকার পরিষদ, এবং তারা কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি বার্তা দেন। এখানে তিনি আরো বলেন, এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে একটি রাজনৈতিক দলকে পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সবল করছে। এখান থেকে আমাদের সংশয় ও সন্দেহের উদ্রেক হয়েছে। এই সরকারের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করলে জনগণ তাদের বিরুদ্ধেও দাঁড়াবে বলে হুঁশিয়ারি বার্তা দেন। এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি। যেহেতু এই উপদেষ্টা পরিষদের বিতর্কিত ব্যক্তিরা রয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া জরুরি। গণ অধিকার পরিষদের নেতা গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার রোডম্যাপেও দাবি করেন। তিনি বলেন, আমরা মনে করি প্রধান উপদেষ্টার গতকালের বক্তব্য অনুযায়ী ডিসেম্বরের নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জরুরি। এজন্য দরকার জাতীয় ঐক্যমত, কিন্তু উপদেষ্টাদের বক্তব্য জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন বার্তা দিয়েছেন। 15 দিনের আলটিমেটাম দিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তিনি। 15 দিনের মধ্যে সরকারে থাকা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ও এই মাহফুজের পদত্যাগ যদি না করে তাহলে তারা কঠিন কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি বার্তা দেন, এবং আরও যারা বিপ্লবী দল আছে তাদেরকে সঙ্গে নিয়ে তারা কর্মসূচি করবেন বলে জানান তিনি। এবার তুলে ধরতে যাচ্ছে, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরশাদ। বিএনপি চেয়ারপারসন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ এই সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপির হাতে দেশ যত সংস্কার হয়েছে তা কারো হাতে দিয়েই হয় নাই। তিনি বলেন, 17টি বছর জনগণের আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকারের জন্য। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। অথচ রক্তের বিনিময়ে পতিত স্বৈর শাসক বিদায় হলেও ভোট নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে, এমন তথ্য দেন তিনি। ইশরাক বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, শত শত নেতাকর্মীকে খুন করেছে, সারা জীবনের জন্য পঙ্গু করেও দিয়েছে। শহীদ জিয়া পরিবারের প্রতি অমানসিক নির্যাতনও করেছে। যেই হাসিনার কারণে আমাদের জীবনযাত্রা অসহায় হয়ে পড়েছিল, যে হাসিনার কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিএনপির, এমন দাবি করেন তিনি। বলেন, এই দাবিটা পূরণ করবে, এই শাস্তি নিশ্চিত করবে বিএনপি। দেশ আন্দোলনে হয়েছে গণতন্ত্রহীনতার জন্য, আর গণতন্ত্রের মূল শর্তই হচ্ছে ভোটাধিকার। আজকে সংবিধানকে যারা মুছে ফেলতে চায় তারা সফল হবে না। তিনি আরো বলেন, আদর্শিক রাজনৈতিক চর্চা করতে হবে, কোনো ধরনের অনৈক্য বা ভেদাভেদ সৃষ্টিও করা যাবে না। তিনি আরো বলেন, বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে এক শ্রেণীর মিডিয়া। শেখ হাসিনা দোসররা সর্বক্ষেত্রে এইটাই বিদ্যমান। দেশকে অগ্রসর করার ক্ষেত্রে এই দোসররা অন্তরায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাক বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। দলে যাকে মনোনয়ন দেয় তার সাথেই সবাইকে কাজ করতে হবে। পরাশক্তির শক্তি দেশকে পেছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি বার্তা দেন তিনি। সভাপতির বক্তব্যে তিনি আরও নানা বিষয়ের
কঠিন কিছু তথ্য দেন। তিনি বলেই দিলেন, সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়াটা খুবই জরুরি। নির্বাচন আসলেই গণতন্ত্র আসবে, গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিএনপি ক্ষমতায় আসলে সেই সকল কিছুর বিচার করা হবে বলেও তিনি বার্তা দেন। এদিকে তুলে ধরতে যাচ্ছি, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এমন দাবি করেছেন ডিপ্লোম্যাটিক নাহিদ ইসলাম। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ চান না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নানা তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রথম দলের ভেতরে যারা অন্যায়ের জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত 17 মার্চ দ্য ডিপ্লোম্যাটিককে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও কথা বলেছেন। নতুন দলের চ্যালেঞ্জ নির্বাচন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের কথা হয়। আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে অভিজ্ঞতা জানতে চাইলে ডিপ্লোম্যাটিককে যে সংবাদ মাধ্যমকে তিনি নাহিদ ইসলাম বলেন, একটি সরকারের বাইরে থেকে দেখা আর ভেতরের থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সংকটময় সময় ছিল। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারা রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে রাজনৈতিক পথ চলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত। নতুন দল এনসিপি সম্পর্কে নাহিদ বলেন, এনসিপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল এবং আমরা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। জামায়াত ইসলামের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে নাহিদ বলেন, এনসিপি এবং জামায়াত ইসলাম সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের এজেন্ডাও সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে কোনো সংযোগ নেই, কিন্তু দাবিতে মিল থাকতে পারে। যেমন আমরা সংবিধান সংস্কার ও গণপরিষদের গঠনের পক্ষে, কিন্তু আমাদের আদর্শিক অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নির্বাচন প্রসঙ্গেও কথা বলেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে একটি স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গঠনতন্ত্র বা গণপরিষদ নির্বাচন করা। তাই নির্বাচনের এনসিপির তাৎক্ষণিক অগ্রগতিকার নয়। বর্তমানে আমরা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করছি না, এমন বার্তা দিয়েছেন এই নাহিদ ইসলাম। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, মাথা ঘুরে যাবে আপনাদের। শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারে 394 কোটি টাকা এবার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, তার বোন, ছেলে সজীব অজেদ জয় ও মেয়ে সাইমা অজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক হিসাব 394 কোটি 60 লাখ টাকা ফ্রিজ করে হয়েছে, এমনটা বিষয় জানিয়েছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, তার মেয়ে সাইমা অজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে 394 কোটি টাকার বেশি অবরুদ্ধ করা হয়েছে। আদালতে করা দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের সংশ্লিষ্ট 31টি হিসাবের অবস্থার সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন, স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়া যেন হস্তান্তর করতে না পারে, এ মর্মে এই আদেশ দেওয়া হয়েছে।